আঞ্চলিক দল এই বছরই উনি শেষ 21শে জুলাই করবেন মুখ্যমন্ত্রী হিসেবে, তারপরে তো টাটা গুড বাই। তাই চিন্তা করতে হবে না। উনি বরং, আমি জিজ্ঞাসা করছি, উনি বরং চিন্তা করুন যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি আছেন কেন, ফিরহাদ হাকিম বা সিদ্দিকুল্লাহকে বসাননি কেন? কারণ সেই মডেলেই তো রাজ্য চলছে, মহেশতলা চলছে, মুর্শিদাবাদ চলছে, মোথাবাড়ি চলছে। তো সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে উনি আছেন কেন? সরে যান, কারণ সব দিক থেকে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, উনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, তো উনিও সরে যান না। আজকে যখন আমরা দেখছি ভোট হচ্ছে, সেখানে বিজেপির যারা আমাদের পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেখানে কি করে সেটা গণতন্ত্র? আমরা দেখছি এই রাজ্যে বিরোধীদের কোনো জায়গা নেই। তাদের একটা সামান্য মহেশতলা যেতে হলে বিরোধী দলনেতাকে তাকে আদালতে পারমিশন নিতে হয়, এটা গণতন্ত্র। আমরা দেখেছি আমাদের সামান্য মিটিং মিছিল করতে গেলে, জমায়েত করতে গেলে আদালতে ছুটতে হয়, এটা গণতন্ত্র। দামোদর নদে কিভাবে 15টা ট্রাক ডুবে গেছে, এক এক করে 15টা ট্রাক দামোদর নদে ডুবে গেছে। দেখুন এই ছবিটা, এই ছবি চাইলে বঙ্গ টিভিকে পাঠিয়ে দেবো, আপনারা দেখাবেন, দর্শকরা দেখুক যারা বড় বড় কথা বলে। আজকে আমরা খবর পাচ্ছি যে একটি ব্রিজ, সে ব্রিজ প্রায় ভাঙনের মুখে। আর উনি অন্য রাজ্যে যাচ্ছেন, এই রাজ্যে থাকুন না, এই রাজ্যে একটু উপকার করুন। বিদায় বেলায় আর শেষ যটা মাস আছে আপনার মুখ্যমন্ত্রী হিসেবে, এই রাজ্যের কিছু উপকার করুন, যাতে রাজ্যের মানুষ কিছুটা হলেও সুবিধা পেতে পারে। আপনার খালি ভোট টু ভোট পলিটিক্স মানুষ বুঝে গেছে। ওরা বাঙালি নয় আপনার কাছে, বাঙালি তৃণমূলের সব দুষ্টু মিষ্টি নেতারা অনুব্রত বাঙালি আপনার কাছে অনুব্রত মডেল, তারপরে ওই আলু মডেল, বালু মডেল, পার্থ মডেল, এরা হচ্ছে বাঙালি। আর যাদেরকে আপনি ওই বহিরাগতদের নিয়ে এসেছিলেন ভোটে দাঁড় করাতে, তারা বাঙালি। অথচ এ রাজ্যের যারা শিক্ষক, এ রাজ্যের যারা ডাক্তার, এ রাজ্যের যারা কৃষক, এই রাজ্যের যারা দরিদ্র, তারা বাঙালি নয়। এই রাজ্যে কেন বলতে পারেন যে 100 দিনের টাকা কী কারণে কেন্দ্র সরকার বন্ধ করেছিল? দুর্নীতির জন্য। আপনি ফাইন দিয়েছে, 24 কোটি টাকা ফাইন দিয়েছে, ভাবতে রিকভার হয়েছে, এবং 4টে জেলায় ফাইন দিয়েছে, চুপি চুপি ফাইন দিয়েছে। অর্থাৎ চুরি করেছে তৃণমূল, আর ফাইন দিচ্ছি আমরা, আমাদের করের টাকায় ফাইন দেওয়া হয়েছে। কেন? আমরা বাঙালি না, শুধুমাত্র বাংলার ঠেকা আপনি নিয়ে রেখেছেন। আমি বলছি আপনি বাংলার গর্ব নন, আপনি বাংলার লজ্জা। এবং ইস্ট জর্জিয়া থেকে পাশ করা বিশিষ্ট আমাদের মুখ্যমন্ত্রী, এবং তিনি আইনও জানেন, তিনি চাইলেই যে কোনো দিন ফেল করে দিতে পারেন সুপ্রিম কোর্টে তাবড় তাবড় আইনজীবীকে। তার আইনের জ্ঞান নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমার অত জ্ঞান নেই, অত ডিগ্রিও নেই, কিন্তু আমি এইটুকু খালি বলতে পারি যে উনি জেনে শুনে এটা করেছেন। ইচ্ছা করে উনি চাকরি দেবেন না। চাকরি দিলে তো বেলা খেলা মোচ্ছব বন্ধ হয়ে যাবে। চাকরি দিলে চিন্তা করতে পারছেন, তিনি আজকে আবার ডিএ দেবেন বলে, দিতে হবে বলে, দেবেন নয়, মানে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম থাপ্পড় খেয়ে তাকে ডিএ দিতে হবে বলে আজকে আবার ধার করেছেন। এর পরবর্তীকালে যখন অন্য সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে, তখন কতটা ধার রেখে যাবে ভাবতে পেরেছেন? এটা ক্রিমিনাল অফেন্স। শুধুমাত্র নিজের পলিটিক্সের জন্য, পপুলার পলিটিক্স করার জন্য উনি রাজ্যবাসীকে ঋণের বোঝায় জর্জরিত করছেন। আপনি ধরুন সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমার পরিবার, আপনার পরিবার, আমরা ধারকর্য করি না, কিন্তু আপনি না চাইলেও আপনার মাথার উপরে কয়েক লক্ষ টাকার ধার হয়ে গেছে সৌজন্যে এই সরকার, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কয়েকটা লোক টাকা খেয়ে ফেক ফিল্ম বানাচ্ছে। কেসরি 2 যে ফিল্ম, সেই ফিল্ম প্রসঙ্গে বলছে কয়েকটা লোক টাকা খেয়ে একটা ফেক ফিল্ম বানাচ্ছে। দেখুন, টাকা খাওয়ার বিষয়টা তৃণমূল খুব ভালো জানে, কারণ যার যেটাতে পারদর্শিতা সেটা সে ভালো করে বলতে পারবে। আর কেসরি 2-র বিষয়ে কাকে বলছে, কে টাকা খেয়েছে, তো আমাদের জানা নেই, কারণ বিজেপি তো প্রডিউসার নয়। যে প্রডিউসার তাকে জিজ্ঞেস করুন তিনি কার কাছে টাকা খেয়েছেন, কি করেছেন। আর খাওয়া খাওয়ার বিষয়টা তৃণমূল ভালোই বলতে পারবেন। পহেলগাঁওয়ের কাণ্ডের পরে বিজেপি নেতারা মহিলাদের উপর অত্যাচার করছে, তারপরেও মহিলারা, এই অপমানের পরেও মহিলারা চুপ করে রয়েছে কেন? না, আমি জিজ্ঞাসা করব, এই লিটন হালদার যে সিউড়ি থানার ওসি, তাঁর স্ত্রী এবং মাকে অপমান করার পরেও তৃণমূল, যারা নাকি মা মাটি মানুষের দল, সেই মারা কেন চুপ করে রয়েছেন? ওই রাজ্যে যে এত মহিলা আছে, মহিলা নেত্রী আছেন, 3 দেবিয়া মাঝে মধ্যেই তারা করেন, সাংবাদিক বৈঠক করেন, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কাকলি ঘোষ দস্তিদার, সেই 3 দেবিয়া চুপ করে আছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা হয়ে চুপ করে আছেন কেন? কেন অনুব্রতকে গ্রেপ্তার করেনি? কেন অনুব্রতর কলার ধরে টেনে আনেনি? লজ্জা করে না? উনি মহিলাদের কথা বলছেন, যে রাজ্যে অনুব্রতর মতন মানুষরা খোলা ঘুরে বেড়ায়, যাদের জেলে থাকার কথা, লকআপে থাকার কথা, তিনি আবার বড় বড় কথা বলছেন এখানে। ওনার লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে নয়, শুনেছিলাম, চোখে দেখছি এখন।
মানুষের ওপর কেন্দ্র নিজেদের এজেন্ডা চাপিয়ে দিচ্ছে, এটা মুখ্যমন্ত্রী বলছে। তিনি মানুষের ওপর এজেন্ডা চাপান না, তিনি মানে এখন একটু বেশি কেন্দ্র সরকারের দিকে ঝুঁকে পড়ছে না? দেখুন, অপ্রাপ্তির একটা তো ব্যথা আছে। আজীবন চেয়েছেন প্রধানমন্ত্রী হব, তো সেটা হবে না, উনিও বুঝে গেছেন। তাই এই বিদায়বেলায় মুখ্যমন্ত্রী হিসেবে বিদায়বেলায় এসে তার ওই ইচ্ছের বহিঃপ্রকাশ করে। দেখুন, আমার মনে হয় এটাকে আমাদের না ওই দুধে ভাতেদের যেরকম আমরা ছেড়ে দিতাম, এটা ছেড়ে দেওয়া উচিত। কারণ দেখুন, অপ্রাপ্তির একটা যন্ত্রণা, ব্যথা, কষ্ট এটা তো আছে, তো সেটাতে আমার মনে হয় ওই দুধে ভাতে করে ছেড়ে দিন এটা নিয়ে। আর প্লিজ আপনারা ওই কাটা খায় নুনের ছেটে দেবেন না, আমি অনুরোধ করছি বঙ্গ টিভিকে। নোট বাতিল কাণ্ডে 140 জনেরও বেশি মানুষ মারা গেছে। এখন কি দেশে আদেও গণতন্ত্র আছে? আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে দেশে গণতন্ত্র আছে কিনা, আচ্ছা তার মুখেই গণতন্ত্র শব্দটা রয়েছে না। আজকে যখন আমরা দেখছি ভোট হচ্ছে, সেখানে বিজেপির যারা আমাদের পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, উপনির্বাচন, হ্যাঁ, সেখানে কি করে সেটা গণতন্ত্র? আমরা দেখছি এই রাজ্যে বিরোধীদের কোনো জায়গা নেই। তাদের একটা সামান্য মহেশতলায় যেতে হলে বিরোধী দলনেতাকে তাকে আদালতে পারমিশন নিতে হয়, এটা গণতন্ত্র। আমরা দেখেছি আমাদের সামান্য মিটিং মিছিল করতে গেলে, জমায়েত করতে গেলে আদালতে ছুটতে হয়, এটা গণতন্ত্র। আমরা দেখেছি আমরা কোনো কথা বললে কেস করে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে কেস করে দেওয়া হয়, এটা গণতন্ত্র। আমরা দেখেছি যে ওই শর্মিষ্ঠা বলে বাচ্চা মেয়েটি, তার একটা কিছু মতবাদ সে পোস্ট করেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে, সে ডিলিট করে দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা গণতন্ত্র। অথচ অনুব্রতর মতন একজন পোটেনশিয়াল ধর্ষক, যে কিনা নোংরা ইঙ্গিত করেছে, তাকে ছেড়ে রাখা, সেটা হচ্ছে গণতন্ত্র। এটাই গণতন্ত্রের পাঠ বা মডেল, তৃণমূলের কাছ থেকে শিখবো না। আর এই কোভিডের এই নোটবন্দির কথা বললেন তো, উনি অনেকটা পিছিয়ে গেছেন। আমি তো বলবো এই রাজ্যে কোভিডে আসল কতগুলো লোক মারা গেছে তার হিসেব দিন, এই রাজ্য সরকার কতগুলো লুকিয়েছে সেটার হিসেব দিন। আর সবথেকে বড় কথা, আমাদের ভারতীয় জনতা পার্টির 250-এর ওপর কর্মী যে রাজ্য সরকার বা যে দলের সৌজন্যে তাদের প্রাণ গেছে, খুন করা হয়েছে, সেগুলোর হিসেব দিন। আর গণতন্ত্রের কথা বলছেন, পরিশেষে একটা কথা বলি, 2021-এ কাউন্টিংয়ের দিনে আমাদের প্রার্থী মগরাহাট থেকে মানস সাহা, তাকে এত মারধর করা হয়েছিল, তিনি মারা গেছেন। এই গণতন্ত্রের পাঠ শেখাচ্ছেন মমতা ব্যানার্জি। উনি গণতন্ত্রের কথা যেন অন্তত আমাদের সামনে না বলেন। বলছি, তিনি বলছেন যে নির্বাচন কমিশনারের আচরণ একতরফা, তারা প্রচণ্ড পক্ষপাতিত্ব করে। আমরা তো দেখেছি, ঠিকই বলেছেন উনি, আমরা দেখেছি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব। আমরা দেখেছি যে যখন পঞ্চায়েত ভোট হচ্ছে, মারামারি হচ্ছে, একদিনে 11 জন লোক মারা গেছে, সেদিন আমরা দেখেছি যে কি পক্ষপাত দুষ্ট রাজ্য নির্বাচন কমিশন। একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা সত্যি কিনা জানি না, যে ওই নির্বাচন কমিশনার রাজীবা কুমার, তিনি সান্ধ্যকালীন আসরে বসেছিলেন, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। সেই ছবি ফেক কি আসল জানি না, কিন্তু ভাইরাল হয়েছিল। সেই ছবিটাও কি আমি জানি না। আমরা এটাও দেখেছি যে রাজীবা কুমার পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক, তিনি লোকে বলে, নিন্দুকেরা বলে তিনি নাকি নবান্ন থেকে পরিচালিত হন। তো উনি ওনার মতন করে সবার আয়না দিয়ে দেখছেন। তাহলে যদি পক্ষপাত দুষ্টই হয়, তাহলে আমি বলবো যে 2021 অত্যন্ত পক্ষপাত দেখিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতে গেছিলেন, তাহলে সেটাও পক্ষপাত দুষ্ট ছিল, তাই তো? এই প্রশ্নটা করুন। তিনি বলছেন যে এই যে সংবিধান হত্যা দিবস, তিনি মানেন না, এই শব্দটায় তার একটা অসুবিধা রয়েছে এবং সেটা তিনি পালন করতে চান না। স্বাভাবিকভাবেই, কারণ উনি তো নিজের সংবিধানকে হত্যা করছেন প্রতিনিয়ত, উনি এবং ওনার মন্ত্রীরা। ফিরহাদ হাকিম, তিনি সংবিধানকে শপথ নিয়ে একজন মন্ত্রী, তিনি বলছেন যে এই রাজ্যে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তার অভাগা, উনি দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছেন, অথচ এটাকে সংবিধান হত্যা করা। এমএলএ সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে আমরা কলকাতাকে টাইট দেব, জেলাকে টাইট দেব, সেটা সংবিধানকে সম্মান দেওয়া। আমরা দেখছি যে হুমায়ুন কবির, তিনি বলেছেন যে 30% সংখ্যালঘু যারা ওনার অঞ্চলে আছে, অর্থাৎ হিন্দুরা, তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, সেটা তো সংবিধান হত্যা করা। তো যে দল প্রতিনিয়ত সংবিধানকে হত্যা করে চলেছে, তারা কিভাবে এটা মানতে পারে বলুন? তার তো ওই বেসিক জায়গাটাতে আপত্তি আছে। আর তার সঙ্গে এটা বলি, দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া যে কংগ্রেস 1975 সালের 25শে জুন সংবিধানকে হত্যা করে জরুরি অবস্থা জারি করেছিল, সেই দল থেকে যে দলের সৃষ্টি হয়েছে, যে দল করতেন মমতা ব্যানার্জি, তার তো দলীয় ডিএনএতে এটা আছে যে সংবিধানকে মানবো না, সংবিধানকে মান্য করবো না, তাই তিনি মানবেন না। এটাতে আমি অবাক হচ্ছি না, কিন্তু রাজ্যের মানুষ এবং দেশের মানুষের ভুলে যাওয়া
উচিত নয় যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এখন সংবিধানের পাঠ পড়াচ্ছে, তারা কিভাবে সংবিধানকে তারা দু পায়ে মারিয়েছিল কার্যত, সেটাও দেখা উচিত। যারা বাংলাকে বঞ্চনা অবজ্ঞা করে তারা আবার বাংলা দিবস পালন করবে না, বাংলাকে বঞ্চনা অবজ্ঞা কি করে হচ্ছে? আপনি তো এই রাজ্যের বাঙালিকে বঞ্চনা করেছেন ওবিসি লিস্টে শুধুমাত্র দুধেল গাইদের ঢুকিয়ে। আপনি তো এই রাজ্যে বঞ্চনা করেছেন যোগ্য চাকরি যারা শিক্ষক তাদেরকে থেকে নট করি। আপনার জন্য হয়েছে, আপনার সরকারের জন্য হয়েছে, আপনার এসএসসির জন্য হয়েছে। ওরা বাঙালি নয়? আপনার কাছে বাঙালি তৃণমূলের সব দুষ্টু মিষ্টি নেতারা অনুব্রত বাঙালি আপনার কাছে অনুব্রত মডেল, তারপরে ওই আলু মডেল, বালু মডেল, পার্থ মডেল, এরা হচ্ছে বাঙালি। আর যাদেরকে আপনি ওই বহিরাগতদের নিয়ে এসেছিলেন ভোটে দাঁড় করাতে তারা বাঙালি। অথচ এ রাজ্যের যারা শিক্ষক, এ রাজ্যের যারা ডাক্তার, এ রাজ্যের যারা কৃষক, এ রাজ্যের যারা দরিদ্র, তারা বাঙালি নয়। এ রাজ্যে কেন বলতে পারেন যে 100 দিনের টাকা কী কারণে কেন্দ্র সরকার বন্ধ করেছিল? দুর্নীতির জন্য। আপনি ফাইন দিয়েছে, 24 কোটি টাকা ফাইন দিয়েছে, ভাবতে রিকভার হয়েছে, এবং 4টে জেলায় ফাইন দিয়েছে, চুপি ফাইন দিয়েছে। অর্থাৎ চুরি করেছে তৃণমূল, আর ফাইন দিচ্ছি আমরা, আমাদের করের টাকায় ফাইন দেওয়া হয়েছে। কেন? আমরা বাঙালি না? শুধুমাত্র বাংলার ঠেকা আপনি নিয়ে রেখেছেন। আমি বলছি আপনি বাংলার গর্ব নন, আপনি বাংলার লজ্জা। এবং ওবিসি মামলার ক্ষেত্রে যে প্রসঙ্গটা উঠে আসে সেটা হচ্ছে একেবারেই সপাটে চড় রাজ্য সরকারের গালে। আচ্ছা, যে 1993 সালের যেটা ছিল সেটাতে তারা ফিরে গেলেন কেন? 2012 সালে যেটা ছিল সেখানে সংশোধনী করলেন না কেন? তাহলে কি শুধুই কি সেই এসএসসির মতো এই ওবিসি মামলার ক্ষেত্রে বারংবার শুধু একবার শুনানি হবে, একবার মামলা হবে, শুধুমাত্র সময় নষ্ট? আর এই যে যারা কলেজে ভর্তি হতে পারছে না, নিয়োগ হচ্ছে না, তাদের যে জীবনযাপন সেগুলো নিয়ে ছিনিমিনি খেলা, সেটাই ছিনিমিনি তো খেলছেন উনি তো। এই রাজ্যের যুব সমাজ, এ রাজ্যের ছাত্র সমাজ, এ রাজ্যের যারা চাকরিরত সমাজ, প্রত্যেকের সঙ্গে ছিনিমিনি খেলছেন। উনি ছিনিমিনি খেলছেন এই করে, কারণ ওবিসি যে তালিকাটা ছিল সেই তালিকায় ঘুর পথে, বললাম তো, তিনি তার ভোট ব্যাংকে ঢোকাতে চেয়েছিলেন, তার কোর ভোট ব্যাংকটা দুধেলগাই ভোট ব্যাংক, সেটা যখন বাতিল হলো, এখন আবার উনি গেছিলেন, আবার নতুন তালিকা। বলতে পারেন মাত্র 15 দিনে 829 জন লোককে নিয়ে এই আমাদের 10 কোটি 11 কোটির রাজ্যে কি করে হতে পারে সার্ভে? স্যাম্পল সাইজ কি সার্ভে করেছেন? সামান্য অল্প স্যাম্পল সাইজ দিয়ে হয়ে গেল, বুঝে গেলেন উনি। সব কিছু তো ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাজেটের মতন হয় না ম্যাডাম। আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে মানুষ বুঝতে হবে যে কতগুলো আসলে ওবিসি আছে। আসলে এটা তো উনি চেয়েছেন যে আবার 2 নম্বরই করে উনি তাঁর যে কোর ভোট ব্যাংক তাদের বার্তা দিতে যে আমি আছি, আমি তোমাদের জন্য আছি, আমাদের এই আইন কানুন করতে দিচ্ছে না, সেই জন্য এই বার্তাটা উনি দিতে চেয়েছিলেন। কিন্তু ওনার এই অসৎ উদ্দেশ্য সফল হতে দেব না। ভারতীয় জনতা পার্টি এটার জন্য লড়ছে। আমরা 2011 সাল থেকে লড়ছি। পরবর্তীকালে অনেক সংগঠন যুক্ত হয়েছেন এর সঙ্গে, আত্মদ্বীপের মতো সংগঠন। কিন্তু 2011 সাল থেকে অমল চন্দ্র দাস আমাদের লিগাল সেলের ছিলেন, পূরবী দাস তিনি 2013-তে যুক্ত হয়েছিলেন, এবং বহু সংগঠন তারা যুক্ত হয়ে দিল্লিতে পর্যন্ত বাঁশুরি স্বরাজ থেকে শুরু করে আরও বড় বড় যারা অ্যাডভোকেট তারা এই লড়াই করেছেন যাতে আমাদের এই রাজ্যের বাঙালি হিন্দুর যে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য বঞ্চিত না হয়। চিন্তা করুন তো, আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা তারা স্কুলে কলেজে ভর্তি হতে পারবে না, মেডিকেলের সিট সেটা পাবে না, চাকরির ক্ষেত্রে পাবে না। এবং আপনি যে বললেন যে কলেজে দেরি হচ্ছে, ইচ্ছা করে দেরি করিয়ে রেখেছিল তো, উনি তো বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। দেরি করিয়ে রেখেছিলেন যাতে ওবিসির এটা বেরোবে এবং উনি ওনার ইচ্ছে মতো রিজার্ভেশন করে ঢোকাতে পারবেন, সেটা হয়নি। এবার গতকাল খুলেছে, আমি জানি না কতটা ভর্তি হতে পারবে, কতটা বাচ্চারা তারা মানে কি বলবো সুষ্ঠুভাবে তারা অ্যাডমিশন নিতে পারবেন, ক্লাস কবে থেকে শুরু হবে। পুরো বাচ্চাদের জীবন নিজের পলিটিক্সের কারণে, পলিটিক্যাল বেনিফিটের কারণে তিনি নিয়ে ছিনিমিনি খেলছেন। কুণাল ঘোষের বোধহয় খুব খিদে পায় মাঝে মধ্যে, কন্টেম্পট খান। আরেকটা হয়তো কন্টেম্পট খাবেন, তিনি বারে বারে এগুলো বলেছেন, ও তারা কন্টেম্পট খাবার খিদে হয়, মানুষের হয় না? ওই ফুচকা খাবার খিদে, ঝালমুড়ি খাবার খিদে, ভাত খাবার খিদে। এই কুণালবাবু এমন একজন মানুষ, তার কন্টেম্পট খাবার হয়তো খিদে হয়, ইচ্ছা হয়, সেরকমভাবে খাবেন। আর তৃণমূল, এটা তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল মানে মাননীয় আদালতকে, মাননীয় বিচারপতিকে আক্রমণ করছেন এই প্রথম নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকে শুরু করে, উনি অত্যন্ত অসুস্থ, তার অবশ্যই আরোগ্য কামনা করি, কিন্তু সেখান থেকে শুরু করে আমরা দেখেছি যে পরবর্তীকালে রাজাশেখর মান্থা তার বাড়িতে পোস্টার, কিছুদিন আগেও আমরা দেখেছি কিভাবে
তারা বিচারপতিকে নাম করে করে আক্রমণ করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ভাইপোমনি করেছেন, কুণাল ঘোষও করে ভাবছেন যে উনি কন্টেম্প্ট খেলে উনি আরও বড় নেতা হবেন। আমি জানি না উনি কত বড় নেতা হতে পারবেন, কিন্তু আদালতের কন্টেম্প্ট উনি খাবেন এটুকু বলতে পারি।